তীব্র তাপপ্রবাহের কারণে আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টির সুখবর দিয়েছে অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে ঢাকায় একজন, চট্টগ্রামে একজন এবং মাদারীপুরে দুজন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এসব নিয়ে আলোচনা করতে আগারগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ AK নাজমুল হক। জনাব হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম যে নতুন করে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। কৃষির প্রেক্ষিতে এই হিট অ্যালার্ট জারি করা হলো এবং আগামী দিনগুলোতে আসলে এই হিটের যে প্রবাহ, যে তাপ প্রবাহ, সেটা কি অব্যাহত থাকবে কিনা? জি, আমরা যদি দেশের সার্বিক তাপমাত্রার দিকে দেখি, তাহলে দেখা যাবে যে সারা দেশেই প্রায় এই যে চলমান তাপ প্রবাহ আছে, সেই চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এটি অতি তীব্র তাপ প্রবাহ। আর এছাড়া হচ্ছে অতি তীব্র তাপ প্রবাহের মধ্যে রয়েছে রাজশাহী জেলা। আর এছাড়া এর বাইরেও তীব্র তাপপ্রবাহ রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের বাকি অংশ তীব্র তাপপ্রবাহ রয়েছে। আর এছাড়া দেশের যে অন্যান্য জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আমরা আমাদের যে বিভিন্ন গাণিতিক মডেল সমূহ রয়েছে, সেই গাণিতিক মডেল সমূহ তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সুখবরের কথা বলা হচ্ছে। জি, আমরা আগামী ২৪ সেটা ঘন্টার আবহাওয়ার কবে নাগাদ হতে পারে বৃষ্টি? জি, আমরা আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছি যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। আসলে গত কয়েকদিন ধরে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাত হয়েছে এবং সেটি অব্যাহত আছে। গতকালকেও সিলেটে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আজকেও কিন্তু গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৬ মিলিমিটার। আর এছাড়া আজকে বিকেলে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার। এখন পর্যন্ত যে বৃষ্টিপাত আছে, সেই বৃষ্টিপাত মূলত সিলেট কেন্দ্রিক বৃষ্টিপাত। আমরা আশা করছি আগামী ২ তারিখ থেকে এই বৃষ্টিপাত এটি এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ বিস্তার লাভ করতে পারে। বিস্তার লাভ করে ২ তারিখে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, সেই সাথে বরিশাল বিভাগের কিছু অংশে বৃষ্টি হতে পারে। পরবর্তীতে ৩ তারিখে এটি ঢাকা বিভাগের কিছু অংশতেও এটি বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি ২ থেকে ৬ তারিখ এই সময়ের মধ্যে ঢাকা থেকে দেশের পূর্বাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে, সেই অতি তীব্র তাপপ্রবাহ এই সময়ের মধ্যে অনেকটা প্রশমিত হতে পারে। এবারে যে আমি যদি বলি গরমের যে সময়টা মানুষ দেখলো বা যে তাপপ্রবাহ বইছে, সেটা গত কয়েক বছর আসলে দেখা যায়নি। তার আসলে কারণ কি? নিশ্চয়ই জলবায়ু পরিবর্তন একটা বড় কারণ। এর বাইরে আসলে আর কোনো কারণ দেখেন কিনা আপনারা? আসলে আমরা যদি এপ্রিল মাসের আমাদের পূর্ববর্তী তথ্যগুলোর দিকে খেয়াল করি, তাহলে দেখা যাবে গত বছর ২০২৩ সালে কিন্তু একটানা ১৭ দিন তাপপ্রবাহ ছিল। আর এছাড়া ২০১৪ সালে কিন্তু ২৬ দিন, ৫ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ ছিল। অর্থাৎ গত এক দশকের সাথে যদি আমরা ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনা করি, এই এক দশকের মধ্যে ২০২৪ সালের সবচেয়ে বেশি একটানা ২৮ দিন মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এটি রেকর্ড অবশ্যই রেকর্ড। এবং এটার বহুবিধ কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই বছরটা কিন্তু শুষ্ক মৌসুম, এটা হচ্ছে এল নিনো বছর আমরা বলে থাকি। আর এর বাইরেও অনেকগুলো কারণ রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে নগরায়ন। আমরা যদি খেয়াল করি যে দেশের যে বড় বড় শহরগুলো রয়েছে, সেই বড় বড় শহরগুলোতে কিন্তু নগরায়নের ঘটনা ঘটেছে। আর এছাড়া এই যে নগরায়নের প্রভাবে যে সেখানে অতিরিক্ত লোক সংখ্যা বসবাস করতে গেলে সেখানে তার যানবাহনের সংখ্যা কিন্তু বেড়ে যায়। যানবাহনের সংখ্যা যখন বেড়ে যায়, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণও বেড়ে যায়। আর এর বাইরে আছে আমরা হচ্ছে নিজেদের আরাম আয়েশের জন্য কিন্তু আমরা এসির ব্যবহার অনেকাংশে বেড়ে গিয়েছে। আর এর পাশাপাশি নগরায়নের কথা বলছেন, এসির ব্যবহারের কথা বলছেন, যানবাহন, এগুলো তো আসলে হবেই। এগুলোকে তো আসলে বাদ দেওয়া যাবে না, এড়ানো যাবে না। সেক্ষেত্রে আসলে কোনো পরামর্শ আছে কিনা? আসলে এই বিষয়গুলো, এপ্রিল মাস কিন্তু বাংলাদেশের উষ্ণতম মাস। আচ্ছা।
আমাদের হিসেবে এই বিষয়টাকে মাথায় রেখে জনজীবনের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলোকে কাজে লাগাতে হবে। আমরা অনেক সময় যেমন হচ্ছে মাঠে যারা কাজ করে, জি। মাঠে কাজ করে অনেকে সকাল 8টা থেকে শুরু করে তারপরে কাজ শুরু করে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্কিং আওয়ারটা আমরা এগিয়ে নিয়ে আসতে পারি। আমরা যদি 6টা থেকে কাজ শুরু করি, সকাল 11টা পর্যন্ত কাজ নিশ্চয়ই। করলে আমাদের কিন্তু তীব্র তাপের মধ্যে আর পড়তে হয় না। পরবর্তীতে আবার আমরা যদি 5টার পরে যদি কাজ শুরু করি, তাহলে কিন্তু আমাদের সারাদিনের ওয়ার্কিং যে আওয়ার সেটি 8 ঘন্টা হয়েই যায়। আর এছাড়া যে অতিরিক্ত তাপ, এই তাপ এড়িয়ে চলতে হবে। এই সময়ে এড়িয়ে চললে জনজীবনের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে হ্রাস পেতে পারে। আহ, সেটা নিশ্চয়ই আপনার সাথে একমত। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যেহেতু এখনও বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে যে উষ্ণ আবহাওয়া বইছে, এর সাথে আহ, আহ, মানে আপনি যেটা বলছেন যে এর সাথে মানিয়ে নিতে হলে আহ, কাজের সময়টাকে আসলে পরিবর্তন করা যেতে পারে, তাই তো? জি, কিন্তু অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে আসলে একই অঞ্চলের যদি কখনো কখনো তো উষ্ণ থাকে, কখনো আবার একই দেশে অন্য অঞ্চলে কখনো ঠান্ডা থাকে, সেক্ষেত্রে একটু সংকট হবে কিনা জি, আসলে এর জন্য? জি, আসলে দেখুন এই বিষয়টা কিন্তু রেশনালাইজ করা যেতে পারে। হুম। এখন বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেগুলোর তাপমাত্রা একরকম, আবার বাংলাদেশের পূর্বাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, সেই সময়ে কিন্তু এপ্রিল মাসের তাপমাত্রার ধরন ভিন্ন। সুতরাং যে এলাকার জন্য যা প্রযোজ্য হবে সেই এলাকার জন্য সেরকম কর্মপন্থা নির্ধারণ করাটাই উত্তম হবে। শেষ প্রশ্ন একদম সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে হিট অ্যালার্ট আপনারা জারি করছেন, কতটা সচেতনতা তৈরি করতে পারছে? আজকেও আমি বলছিলাম যে 4 জনের মতো ব্যক্তি মৃত্যুবরণ করেছেন হিট আসলে অ্যালার্টে। সেটাই। আসলে আমরা যে হিট অ্যালার্টটি ইস্যু করেছি এটি মূলত এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই হিট অ্যালার্টটি আমরা ইস্যু করেছি, পরবর্তীতে 3 তারিখে। এরপরে কিন্তু 13 তারিখ থেকে আমরা হিট অ্যালার্ট যখন ইস্যু করেছি, হিট অ্যালার্ট ইস্যু করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দপ্তর সমূহ রয়েছে, সেই দপ্তর সমূহ কিন্তু হিট হুম, হুম, হুম। অ্যালার্টের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের বিভিন্ন সেক্টরাল যে জনগণ রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাডভাইজরি প্রকাশ করতে পারে। যেরকম শিক্ষা মন্ত্রণালয় তাদের জি। স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য একটা অ্যাডভাইজরি প্রকাশ করতে পারে, স্বাস্থ্য অধিদপ্তর দেশের জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিন্তু সেই অনুযায়ী একটা অ্যাডভাইজরি প্রকাশ করতে পারে। আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের কৃষকদের কথা মাথায় রেখে কিন্তু সেরকম একটা জি। অ্যাডভাইজরি চিন্তা ভাবনা করতে পারে। এর আমাকে ভিত্তিতে শেষ করতে হচ্ছে জনাব এ কে এম নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য।